প্রেস কনফারেন্স শুরু করার আগে স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। 15 আগস্টে যারা নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং মুজিব বর্ষ উপলক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ হোসেন, তিনি লন্ডনে অবস্থান করছেন। আজকে এই সংবাদ সম্মেলনে উনি আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা চট্টগ্রামের যে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে বা উন্নয়ন হওয়ার যা কথা ছিল বিস্তারিত বর্ণনা নিয়ে আমরা 10 দফা দাবি সামনে রেখে একটি বক্তব্য আমরা পেশ করছি। বক্তব্যটা একটু বড় হলেও কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে বক্তব্যটা উপস্থাপন করা হয়েছে এবং বক্তব্যটার মাধ্যমে আমরা নাগরিক ফোরামের উদ্দেশ্য, আদর্শ, কার্যক্রম সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আজকে উপস্থিত আছেন তারা সবাই নাম তো আপনারা জানেন। এই যে মজারুল হক শাহ চৌধুরী আমাদের উপদেষ্টা, সাবেক সংসদ, আমাদের ভাইস চেয়ারম্যান সিনাফা উপস্থিত আছেন, লাইলাফা উপস্থিত আছেন, সালামত আলী উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান, আমাদের ফোকান ভাই উপস্থিত আছেন, সবুর ভাই উপস্থিত আছেন, ইলিয়াস ভাই উপস্থিত আছেন, ডাক্তার জাহেদ উপস্থিত আছেন, এদিকে কালিস পাতাল উপস্থিত আছেন, আমাদের আশিক চৌধুরী এবং আকরাম উপস্থিত আছেন, মহসিন উপস্থিত আছেন, আমাদের আরো অনেকে উপস্থিত আছেন। সবাইকে হয়তো ডাইসে বসানো সম্ভব না, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমরা যে উদ্দেশ্যে আজকে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি, সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য আমাদের ব্যারিস্টার মোহাম্মদ হোসেনের পক্ষে, আমাদের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ হোসেনের পক্ষে আমি মহাসচিব মোহাম্মদ কামালউদ্দিন এই বক্তব্য উপস্থাপন করছি। চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ হোসেনের লিখিত বক্তব্য, ওনার পক্ষ থেকে আমি পাঠ করছি। প্রিয় সাংবাদিক বৃন্দু, প্রথমে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। মহান স্বাধীনতার 50তম বার্ষিকীতে আজ মূল্যায়ন হওয়া উচিত মুক্তিযুদ্ধের স্মৃতিগাত বীর চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কতটুকু হয়েছে। আজ বৃহত্তর চট্টগ্রামবাসী যে দীর্ঘদিন আশাহত রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এই প্রেক্ষিতে স্বাধীনতার 50তম বার্ষিকীকে সামনে রেখে জাতীয় অর্থনীতির প্রধান প্রাণকেন্দ্র চট্টগ্রামের সার্বিক এবং পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে আজ চট্টগ্রাম নাগরিক ফোরাম 10টি দাবি তথা প্রস্তাবনা ঘোষণা করেছে। এইসব দাবি বাস্তবায়ন না করা হলে বৃহত্তর চট্টগ্রাম অবহেলিত থেকে যাবে। এই দাবিগুলো আপনাদের মাধ্যমে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। এছাড়া দাবিগুলোর যুক্তিকতা নিয়ে জনমত সংগঠিত করা, বৃহত্তর চট্টগ্রামের সার্বিক উন্নয়নে জনগণকে সচেতন করা এবং সুসংগঠিত করতে সাংগঠনিক প্রচারের কর্মসূচি হাতে নিতে যাচ্ছে নাগরিক ফোরাম। কারণ চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আমরা মনে করি আজ চট্টগ্রামবাসীকে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হতে হবে এবং সেক্ষেত্রে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা চাই। যেমন পেয়েছিলাম সেই 80 দশকের শেষের থেকে 90 দশকের মাঝামাঝি পর্যন্ত চট্টগ্রামের উন্নয়নের জন্য আমরা 5 শতাধিক সামাজিক, ক্রীড়া, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের সমর্থন নিয়ে যেসব ঐক্যবদ্ধ সফল আন্দোলনগুলি করেছিলাম, তখন কিভাবে আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়েছিলাম। সর্বাত্মকতা আপনাদের সমর্থন এবং সহযোগিতা ছাড়া দেশবাসী এবং সরকারের কাছে যথাযথভাবে চট্টগ্রামবাসীর আশার আকাঙ্ক্ষা তুলে ধরা যাবে না। চট্টগ্রামের উন্নয়নের জাতির বৃহত্তর স্বার্থে এটা কোনো ব্যক্তিগত কিংবা দলের এমনকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য এতে নেই নয়, এটি কোনো আঞ্চলিক অংশ নয়। আঞ্চলিকতার সংকীর্ণতার আমরা ঘৃণা করি।
আমরা উন্নয়নের দাবি নিয়ে হঠাৎ করে মাঠে আসেনি অতীতে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের উদ্যোক্তা ও সংগঠকের দল নির্বিশেষে সমাজের অতিরিক্তশীল ব্যক্তিদের নিয়ে 2015 সালে 31শে জুলাই চট্টগ্রাম নাগরিক ফোরাম গঠন করে নতুনভাবে অবহেলিত চট্টগ্রামের উন্নয়ন সোচ্চার করে। বিশেষভাবে চট্টগ্রাম মহানগরীর জলবদ্ধতার সমস্যা আবারও তখন আকার ধারণ করেছে দেখে আজ নিশ্চুপ থাকতে পারেনি। এরপরে আমরা সাংবাদিক সম্মেলনে মত বিনিময়ে মানববন্ধন, সেমিনার ও মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া ইত্যাদির মাধ্যমে আমরা সাফল্যজনকভাবে নগরীর জলবদ্ধতা যানজটের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রধানমন্ত্রীকে দাবি জানিয়েছিলাম স্মারকলিপির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আমরা সাফল্যজনকভাবে নগরীর জলবদ্ধতা যানজটের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা দাবি জানিয়েছিলাম 1995 সালে চট্টগ্রামের সংশোধিত মাস্টার প্ল্যান, যেটি ছিল ওই সময়ে আমাদের প্রচেষ্টার আন্দোলনের ফসল। এর আলোকে জলবদ্ধতা দীর্ঘমেয়াদী সমাধান 10,000 কোটি টাকা বরাদ্দ করার জন্য এইসবের ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী 2017 সালে 5,500 কোটি টাকা 5,516 কোটি টাকা 5,500 কোটি টাকা বরাদ্দ করা জরুরি সিদ্ধান্ত দেন এবং সেনাবাহিনীকে মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমাদের প্রস্তাব ছিল। এছাড়া মহানগরীতে এলিভেটর, ট্রেন লাইন, লিংক রোড এবং কর্ণফুলী টানেল নির্মাণের প্রকল্প সরকার নিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আগের এইসবের জন্য অভিনন্দন জানিয়েছি এবং আবারও জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য যে চট্টগ্রাম আজ অনেকভাবে অবহেলিত। এখানে পরিকল্পিত সাধিত হয়নি। স্বাধীনতার বিজয় অর্জনের পর থেকে আজ পর্যন্ত চট্টগ্রামকে বাণিজ্যের রাজধানী আনুষ্ঠানিকতা ঘোষণার ফলশ্রুতিতে অতীতে আওয়ামী লীগ বিএনপি সরকারগুলির নির্বাচনের প্রাক্কালে দিয়েছিলেন, কিন্তু রহস্যজনকভাবে এটা বাস্তবায়ন করা হয়নি। চট্টগ্রামের বিষয়ে যারা কোনো প্রতিনিধিরা আছেন কিংবা ব্যবসায়িকভাবে প্রভাবশালীরা আছেন, তাদের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়নের সমস্যা সমাধান নিয়ে কোনো ঐক্যমত নেই, কোনো সমন্বয় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, বন্দর কর্তৃপক্ষের ইত্যাদির মধ্যে। যার কারণে জলবদ্ধতার মেগা প্রকল্পটি 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী 2 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিলেও এখন পর্যন্ত 50 কাজ শেষ হয়নি। আমরা বিগত 2019 সালে 6 আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে, বঙ্গবন্ধু হলে, চট্টগ্রাম সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পের বাস্তবায়নকারী সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড ইত্যাদির উপস্থিতিতে একটি কনভেনশনের আয়োজন করেছিলাম, যার উদ্দেশ্য ছিল জনগণকে প্রকল্প সম্পর্কে অবহিত করা, নাগরিক দায়িত্ব সচেতনতা সৃষ্টি, খালে ও উপখালের অবৈধ দখলদারযুক্ত উচ্ছেদ, জনগণকে সহযোগিতা করতে উৎসাহিত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এবং সিডিএ থেকে 3 বছর সময় চাওয়া হয়েছে। এটা হতাশাজনক এবং আমরা এই সময়ে চাওয়াকে সমর্থন করতে পারছি না। সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ কতটুকু কাজ এ পর্যন্ত করেছে তার মান বেশ সন্তোষজনক, কিন্তু অন্যান্য সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে প্রকল্পের দীর্ঘায়িত হচ্ছে বলে আমরা মনে করি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আরো জোরালোভাবে এগিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা চট্টগ্রাম কালুঘাট সেতুর ব্যাপারে দেখেছি কেমন জানি দিলে ডালা ভাবে এগোচ্ছে। এখন পর্যন্ত ডিজাইনের চূড়ান্ত হয়নি, প্রকল্প চূড়ান্ত হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। অথচ এই দাবিটি নিয়ে জনগণ এখানে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছে। সাবেক সংসদ মাইদুল খান বাদল সাহেব বলেছিলেন 2019 সালের মধ্যে যদি কর্ণফুলী সেতুর কাজ শুরু করতে না পারেন তাহলে তিনি পদত্যাগ করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে তিনি নিশ্চিত ছিলেন বলেই এই কথাটি বলেছিলেন। কিন্তু বাদল সাহেবের মৃত্যুর প্রায় 15 মাসের বেশি সময় চলে গেলেও কিন্তু আমরা এখন পর্যন্ত কর্ণফুলী সেতুর কাজ দেখতে পেলাম না। আরেকটি বিষয় আমাদের কাছে আশ্চর্য লেগেছে যে এত বছর পরেও এসে দুটি বিভাগের মধ্যে মতনৈক্য দেখা দিলে ব্রিজের উচ্চতা কতটুকু হবে সেটা নিয়ে সবকিছু দেখে মনে হচ্ছে
ঘুরিয়ে ফিরিয়ে চট্টগ্রামবাসী এই দাবিটিকে বিলম্বিত করা হচ্ছে বাস্তবায়ন করতে, কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা দেশের অর্থনীতি। কারণ দক্ষিণ চট্টগ্রামের জন্য একটি যোগাযোগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেতু। সাংবাদিক বন্ধুরা, সম্প্রতি কোভিড মোকাবিলায় আপনারা বুঝতে পেরেছেন চট্টগ্রামের স্বাস্থ্য অবস্থা কতটুকু অবতুল, কিভাবে মানুষ মৃত্যুবরণ করেছেন চিকিৎসার অভাবে, মানুষ অসহায় বোধ করেছিলেন। চট্টগ্রামের চিকিৎসার অবস্থা অবতুলতা আজকে আমরা ডিজিটাল বাংলাদেশের যে কথা বলেছি তার সাথে মানায় না। তার সাথে চট্টগ্রামের আরেকটি বিষয় হচ্ছে শিক্ষার ব্যবস্থা। এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার পর কোনো নতুন সম্পূর্ণ আকারে সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। একমাত্র একটাই করা হয়েছিল 60 দশকের চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে হানাদারি পাহাড়ি অধ্যুষিত গ্রাম এলাকায়। অথচ উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছুকদের সংখ্যা বেড়েছে অনেক অনেক গুণ, কিন্তু শিক্ষার মান বাড়তে হবে, আধুনিক আয়ন করতে হবে। বর্তমান উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে জন্য আন্তর্জাতিক মানের শিক্ষা ও জ্ঞান যদি আমরা দিতে না পারি, তাহলে জাতির ভবিষ্যৎ উন্নয়ন আমাদের নতুন প্রজন্মের ভূমিকা রাখতে পারবে না। প্রিয় সাংবাদিক বিন্দু, আপনাদের অনেকে হয়তো জেনে থাকবেন, আমরা অতীতের সে 80 দশকের শেষ দিকে 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত চট্টগ্রামের উন্নয়নে দাবিতে 15 দফা নিয়ে জনগণের যে সকল আন্দোলন গড়ে তুলেছিলাম, তার দাবিনামার মধ্যে ছিল নগরীদের জলাবদ্ধতার সমাধান, চট্টগ্রামের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম যানজট নিরসনের জন্য বাস টার্মিনাল নির্মাণ করা, চট্টগ্রাম ট্রেন স্টেশন সম্প্রসারণ করা, কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ, শিশু পার্ক নির্মাণ, কর্ণফুলীতে নতুন সেতু, চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে 500 শয্যার আধুনিক হাসপাতালে পরিণত করা, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালকে আধুনিকায়ন হাসপাতালে পরিণত করা, চট্টগ্রাম নিয়মিত শিক্ষা বোর্ড কর্ণফুলীর নিচে টানেল, কক্সবাজার আধুনিক পর্যটন নগরীতে পরিণত করা, বৃহত্তর চট্টগ্রামের সমুদ্র এবং নদীর তীরবর্তী এলাকায় নদীর ভাঙন হাত থেকে রক্ষা, রিং রোড নির্মাণ, বাণিজ্যের রাজধানী ঘোষণা করা, সন্দ্বীপ কলপান নির্মাণ, নতুন স্টেডিয়াম নির্মাণ, পুরাতন স্টেডিয়ামকে প্ল্যানগাইডের সম্প্রসারিত গ্যালারি স্থাপন করা, আধুনিকায়ন, রেলওয়ে ও নৌবাণিজ্য সাবোর্ডের সদর দপ্তর চট্টগ্রামে রাখা, চট্টগ্রাম টিভি কেন্দ্র স্থাপন, বেতার কেন্দ্র 130 ওয়াট ক্ষমতা করা ইত্যাদি। আপনারা জানেন, এক সময় চট্টগ্রামের উন্নয়নের জন্য পূর্ণ দিবস এমনকি 48 ঘন্টা হরতাল অবরোধ পর্যন্ত আমরা করেছিলাম, এবং তৎকালীন সরকার বিভিন্ন সময় ঘোষণা দিয়েছিলেন 15 দফা বাস্তবায়ন করার। দুঃখের বিষয়, বেশ কিছু দাবিনামা এখনো বাস্তবায়িত হয়নি। আর তাই চট্টগ্রাম এখন অনেক অনুন্নত রয়ে গেছে। এই সময়ে জলাবদ্ধতার সমাধান, অনেক ভূমি অসংখ্যক অবৈধ দখলদার উচ্ছেদ, সাক্তাই বিচ্ছেদ, মহিষকারী ইত্যাদি বিভিন্ন খনন, বর্জ্য পরিবহনের জন্য 51 কাবার ট্রাক হয়, 1993 থেকে 1997 পর্যন্ত পরিবেশ উন্নয়নের প্রকল্পের আওতায় 15.5 কিলোমিটার দীর্ঘ শেখ মুজিব রোড কালভার্ট নির্মাণ করা হয়েছিল, এবং মোটামুটি চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা 90% সমাধান হয়েছিল। 1995 সালে সিডিএর মাস্টার প্ল্যান সংশোধন করে এর জন্য পরবর্তী ধাপে দীর্ঘমেয়াদী প্রস্তাবনা গ্রহণ করা হয়। এই সংশোধিত মাস্টার প্ল্যান অনুযায়ী নতুন খাল, সুইচ গেট নির্মাণ ও প্রশস্ত করা ড্রেনগুলো নতুনভাবে নির্মাণ করার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন এই বিষয়ের কোনো পদক্ষেপ না নিয়ে 2007 সাল থেকে সমস্যা আবার প্রকট আকারে ধারণ করতে থাকে। আপনারা হয়তো জানেন যে সম্প্রতি করোনা ভাইরাসের সময় আমরা 13 দফা দাবি উত্থাপন করেছিলাম, যার অন্তর্ভুক্ত ছিল হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে হাই ফ্লো অক্সিজেন সিস্টেম চালু করা ও করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা, সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ফিল্ড হাসপাতাল নির্মাণ করা ইত্যাদি। এইসব তেমন বাস্তবায়ন হয়নি বলে চলে। সবার জন্য দুঃখের বিষয়, উন্নয়নের যেই ধারা দেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বয়ে চলছে, চট্টগ্রামকে আমরা এই ধারার সাথে খাপ খাইয়ে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আজ অনেক পিছিয়ে রয়েছে। সত্যিকার অর্থে বাণিজ্যের রাজধানী প্রতিষ্ঠিত করে আধুনিক বিশ্বমানের
নগরীতে পরিণত করার কাজ আমরা করতে পারছি না, কিন্তু আমরা এটা মেনে নিয়ে নিশ্চুপ থাকবে ভবিষ্যতে আরো অবহেলা হবে এইসব কিছু বিবেচনা নিয়ে আমরা মনে করি চট্টগ্রামবাসীর দাবি দেওয়া আরো সুনির্দিষ্টভাবে তুলে ধরার প্রয়োজন এবং এর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া উচিত। আমরা চট্টগ্রামবাসীর পক্ষে 10টি সুনির্দিষ্ট দাবিনামা তথা প্রস্তাবনা তুলে ধরতে চাই। 1. চট্টগ্রাম মহানগরী জলাবদ্ধতা সমস্যা সমাধানের মেগা প্রকল্পের কাজ আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং জনগণকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে হবে। ক এই সাথে 1993-97 সালের বিশ্ব ব্যাংকের আর্থিক ঋণ সহায়তা পরিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 200 কোটি টাকা খরচ নির্মিত আগ্রাবাদ 2.5 কিলোমিটার দীর্ঘ এবং 25 ফুট প্রস্থ শেখ মুজিব রোড বক্স কালভার্ট পাকা বড় রেল, যেটিকে বর্তমানে নির্মাণ করতে 1000 কোটি টাকার বেশি লাগবে এবং এটি দীর্ঘদিন সিটি কর্পোরেশন কর্তৃক অবহেলা ও সংস্কার না করায় তার কারণে এটি ভরাট হয়ে গিয়েছে এবং সংলগ্ন এলাকার সমস্যা প্রকট হয়েছে এবং এর জরুরি সংস্কার করতে এবং কালভার্ট সচল করতে হবে। 1995 সালে সংশোধিত মাস্টার প্ল্যান অনুযায়ী বদরাট থেকে শাহমানার সেতু পর্যন্ত বিকল্প খাল অবিলম্বে নির্মাণ করতে হবে। উল্লেখ থাকে যে বিগত 2015 সালে অক্টোবর থেকে এই কাজ শুরু করার জন্য সিটি কর্পোরেশনের ঘোষণা দিয়েছিল। সকল নালা খাল উপখাল নির্মিত সংস্কার পরিষ্কার করতে হবে এবং এতে সরাসরি আবর্জনা পলিথিন ব্যাগ নিক্ষেপকারীদের আদালতের নোটিশ দিয়ে বা স্পটে জরিমানার ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, কর্ণফুলীর কালভার্টের নতুন সেতু নির্মাণের কাজ আগামী 4 থেকে 6 মাসের মধ্যে শুরু করতে হবে। এটি অবশ্যই আধুনিক মানের টেকসই দ্বিমুখী ডাবল সড়ক এবং রেলপথ যুক্ত হতে হবে। 3 নম্বর, চট্টগ্রাম মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গুরুত্বপূর্ণ মোড়ের সাবওয়ে অথবা ফুটব্রিজ নির্মাণ করতে হবে। 4 নম্বর, সিটি কর্পোরেশনের পাবলিক ট্যাক্স ব্যবস্থা অমূলক সংস্কার ও নগরবাসীকে অযথা হয়রানি করা অযৌক্তিক ট্যাক্স বৃদ্ধি করা থেকে বিরত থাকতে হবে। 5 নম্বর, নিয়মিত মশা নিধনের জন্য সম্পূর্ণ একটি পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে নগরের জরুরি পদক্ষেপ নিতে হবে এবং অংশ হিসেবে নিয়মিত গবেষণা ও উপাত্ত সংগ্রহের জন্য বিশেষ টিম নিয়োগ করে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজন মতো প্রতিটি বাড়ি ঘরের আশপাশে ওষুধ ছিটানো হবে। এছাড়া প্রতিটি নালা নর্দমা খাল নিয়মিত পরিষ্কার করতে হবে। এ বিষয়ে উপজেলা পর্যায়ে এই ধরনের ব্যবস্থা নিতে হবে। 6 নম্বর, পরিবেশ দূষণের হাত থেকে বৃহত্তর চট্টগ্রামের জনস্বাস্থ্য ও প্রকৃতিকে রক্ষা করতে হবে। অতিরিক্ত ধোঁয়া সৃষ্টিকারী পরিবেশ দূষণ সক্ষম সকল যানবাহন শিল্প কারখানা লাইসেন্স বাতিল জরিমানা অন্যান্য সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে। মহানগরীর আবাসিক বাণিজ্যিক বর্জ্যকে সাইক্লোনিং সার জ্বালানি উৎপাদন প্রকল্প সিটি কর্পোরেশনের মাধ্যমে নিতে হবে। নগরীতে এবং পর্যায়ক্রমে গ্রামের আধুনিক সুয়েজ ব্যবস্থা চালু করে সকল নদী খাল উপখালকে দূষণ থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা করতে হবে। নগরীতে এবং উপজেলায় হেডকোয়ার্টারের এলাকায় বৈদ্যুতিক তারগুলিকে খুঁটি থেকে সরিয়ে নিরাপদ পদ্ধতিতে মাটির নিচে স্থাপন করতে হবে। নগরীতে এবং জেলা ওয়ার্ড ভিত্তিতে সুনির্দিষ্ট স্থানে সরকার জেলা পরিষদ সিটি কর্পোরেশনের উদ্যোগে পাবলিক টয়লেট স্থাপন করতে হবে এবং বেসরকারি ব্যবস্থাপনা এসব পরিচালনার দায়িত্ব দিয়ে বাণিজ্যিক ভিত্তিকে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে অত্যন্ত কম ফি দিয়ে জনসাধারণ উপকৃত হয়। 7 নম্বর, চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন কল্পে চট্টগ্রাম মহানগরীতে সরকারি উদ্যোগে অন্তত 2টি আধুনিক আন্তর্জাতিক মানের কমপক্ষে 1500 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করতে হবে। এছাড়া দক্ষিণ চট্টগ্রামে 2টি 700 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করতে হবে। এগুলোতে ইমার্জেন্সি, শিশু গাইনি, ক্যান্সার আর মানসিক প্রতিবন্ধীর চক্ষু ইত্যাদি চিকিৎসা ওয়ার্ড থাকতে হবে এবং হাসপাতালের আধুনিক মানের হতে হবে। নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালটি সম্পূর্ণ সংস্কার ও আধুনিকায়ন করতে হবে এবং শয্যার সংখ্যা বাড়াতে হবে। সকল উপজেলা ও এলাকার সরকারি সিটি কর্পোরেশনের হেলথ কমপ্লেক্স সেন্টারগুলিতে আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে হবে। রোগী শয্যা চিকিৎসক
নার্সের সংখ্যা বাড়াইতে হবে, জেলা নগরী সকল সরকারি আধা সরকারি অ্যাম্বুলেন্সের জন্য একটি পৃথক ব্যবস্থাপনা সৃষ্টি করে অধীনে সংযুক্ত সার্ভিস পদ্ধতি রাখতে হবে এবং প্রতিটি অ্যাম্বুলেন্সের সাথে একজন করে ট্রেনিংপ্রাপ্ত প্যারামেডিক্স স্বাস্থ্য কর্মী থাকতে হবে, যাতে করে রোগীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। ৮ নম্বর, চট্টগ্রাম শিক্ষার খাতে উন্নয়নের জন্য চট্টগ্রামে অন্তত ২টি পূর্ণাঙ্গ নতুন এবং আন্তর্জাতিক মানের সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, যাতে চিকিৎসার কারিগরি প্রকৌশল, ফ্যাকাল্টিস ইত্যাদি থাকবে। চট্টগ্রামের কমার্স কলেজ, সরকারি কলেজ, মহিলা কলেজ, পলিটেকনিক, মহসিন কলেজ সহ সকল সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে হাই স্কুলগুলোকে প্রয়োজনীয় সরকারি উন্নয়ন করা, ছাত্র সংখ্যা বৃদ্ধি এবং সব প্রতিষ্ঠানের শিক্ষা মান বৃদ্ধি করতে হবে। চট্টগ্রামের আন্তর্জাতিক মানের সরকারি নার্সিং মেডিক্স কলেজ প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রাম বন্দরে আন্তর্জাতিক বিমানবন্দর, ইপিজেড, নৌ বিমান বাহিনী ইত্যাদি প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য অগণিত স্থানীয়দের ভূমি ও বাড়ি ইত্যাদি হুকুম দখল করা হয়েছে। পৃথিবীর উন্নত দেশে এইসব প্রতিষ্ঠান নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হয়, এটি কোনো আন্তরিকতা নয়। এইসব প্রতিষ্ঠানের অনেক শূন্য পদ রয়েছে, এগুলোকে অবদান না রেখে স্থানীয় চট্টগ্রামবাসীকে অগ্রাধিকার প্রদান করতে হবে। ১০ নম্বর, চট্টগ্রাম আইন শৃঙ্খলা রক্ষা এবং যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষার জন্য আইন শৃঙ্খলা রক্ষা জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। কোন সমস্যা হয়েছে? আপনি একটু মোবাইল বন্ধ করুন। চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষা এবং যুব সমাজকে অবক্ষয় থেকে রক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়ার্ড, থানা, শহরে এবং জেলার প্রতিটি ইউনিয়ন ভিত্তিক শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনসাধারণের একটি কমিটি গঠন করা দরকার, যাতে মাদক নেশাগ্রস্ত থেকে যুব সমাজকে রক্ষা, আইন শৃঙ্খলা, সামাজিক উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজ, প্রবাসীদের উপর হয়রানি, এমনকি ঘুষ দুর্নীতি প্রতিরোধের জন্য সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে ভূমিকা রাখার সুযোগ হবে। চট্টগ্রামে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বিনোদনের সুযোগ সুবিধা অনেক কম বললেই চলে। এই লক্ষ্যে যথাযথ সরকারি পরিকল্পনা কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। বিশেষ করে সরকারি উদ্যোগে আরো কয়েকটি সাংস্কৃতিক কেন্দ্র এবং চট্টগ্রাম শহরের বাইরে স্টেডিয়াম নির্মাণ ইত্যাদি পদক্ষেপ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আরো অনেক দাবি প্রস্তাব দেওয়া, কিন্তু আমাদের বিশ্বাস এই কয়েকটি বাস্তবায়ন করা কঠিন অসম্ভব নয়। শুধুমাত্র সদিচ্ছা দ্রুত পরিকল্পনার প্রয়োজন। জাতীয় অর্থনীতিতে এবং দেশের মুক্তিযুদ্ধে প্রতিরোধের ক্ষেত্রে চট্টগ্রামের অবদান বিবেচনা করলে এগুলো তেমন কিছু নয়। দাবিগুলো সেক্টর অনুযায়ী 10টি নাম্বার ভাগ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নিতে পারে। এইসব দাবি তথা বাস্তবায়ন 1 থেকে 3 বছরের মধ্যে। আমাদের দৃঢ় বিশ্বাস, চট্টগ্রামের জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধভাবে উদ্যোগ নিয়ে চট্টগ্রামের উন্নয়নে সরকারের সমন্বয় কমিটির মাধ্যমে এসব সহজে বাস্তবায়নের পদক্ষেপ নিতে পারেন। আর সুনির্দিষ্ট প্রস্তাবনা পেলে মাননীয় প্রধানমন্ত্রী কোনোটাই বিষয় না বলবেন না, কারণ তিনি বলে দিয়েছেন চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তিনি নিয়েছেন। কাজেই চট্টগ্রামের জন্য এত বড় সুযোগ কেন হাতছাড়া করবেন? সবকিছু ভেবে আমরা এগিয়ে এসেছি, বাকিটা আপনারা এগিয়ে নিয়ে আপনাদের হাতে ক্ষমতা রয়েছে, আপনারা পারবেন। এই আপনাদের আরো জনপ্রিয় হন, যদি উদ্যোগ নেন, তাহলে আমরা চট্টগ্রামবাসী আপনাদের সাথে আছি। আমরা এইসব উত্থাপন করছি আমাদের অনেকদিন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আর দেশ বিদেশের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা মনে করি অচিরে চট্টগ্রামের নাগরিক ফোরাম 10 দফা বৃহত্তর চট্টগ্রামবাসীর মনের আকাঙ্ক্ষা আর প্রাণের দাবি হয়ে উঠবে। এটি হয়ে উঠুক চট্টগ্রাম দেওয়া হোক দলে। আমরা বক্তব্যটি ধৈর্য সহকারে পাঠ করা এবং শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। চট্টগ্রাম নাগরিক ফোরাম বস্তুত পক্ষে চট্টগ্রাম অধিকার আদায়ের প্রশ্নে আমরা আপসী। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আমি কাগজে সাংবাদিক সম্মেলনের যা ব্যাপার তার আপনারা পেয়েছেন, সেক্ষেত্রে এটা তেমন একটা প্রয়োজন মনে করি। এখন বিষয়বস্তু হচ্ছে যে
চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া অনেক জায়গায় প্রতিবন্ধী, যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়া অনেক জায়গায় অনেকগুলো সংস্থা ব্যবহার করেছে, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পর্যাপ্ত ফান্ড নেই যে এগুলোকে সংস্কার করা, উন্নয়ন করা তাদের কোনোভাবে সম্ভব করছে না। আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। এই জন্য যেমন চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম বন্দর, চট্টগ্রামের বন্দর থেকে হাজার হাজার টনি প্রতিদিন বের করে, তার চট্টগ্রামের সিটি কর্পোরেশনে রাস্তা, কালভার্ট এগুলো ব্যবহৃত হয়। এগুলো সংস্কারের জন্য যে বাজেটের প্রয়োজন, সে বাজেট কিন্তু তাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের আন্দোলন, আমাদের দাবি, এই যে চট্টগ্রামের উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের যে ফান্ড, এটি কয়েকটি দাবির ভিতরে একটি দাবি। তার মধ্যে অবশ্যই বন্দরকে 3% ছাড় দিতে হবে। এটা হচ্ছে যে চট্টগ্রামে সাধারণ দৃষ্টিভঙ্গিতে নতুন কোনো কিছু নির্মাণ করতে গেলে সেটা সিটি কর্পোরেশন করেন না, তাদের এখতিয়ার করেন না, এটা সিডিএ করে না। সিটি কর্পোরেশন যা নির্মিত হয় তার উপর নির্ভর করে তার সংরক্ষণ করে, সংস্কার করে। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের জন্য সিটি কর্পোরেশনের যে বাজেট প্রয়োজন, যে তহবিলের প্রয়োজন, সেই সব তহবিলের জোগাড়ে আরেকটি মাধ্যম হচ্ছে চট্টগ্রাম বন্দর। যেহেতু চট্টগ্রাম বন্দর সিটি কর্পোরেশনের অধীনে, সিটি কর্পোরেশনের আওতাধীন সকল রাস্তাঘাট ব্যবহার করছে, তাদের কারণে কত বিক্ষত হচ্ছে, এটা চট্টগ্রামের স্বার্থের জন্য প্রয়োজন আছে। কিন্তু এটা তাদের যতটুকু রিজার্ভ ফান্ড তাদের আছে, তার থেকে যদি 3% ছাড় সিটি কর্পোরেশন দেওয়া হয়, যেমন একটা জটিল বিষয় করে বলা হয়, এটা একটু যৌক্তিক দাবি। যাই হোক, এগুলো সব আপনারা সাংবাদিক সম্মেলনে আমাদের শ্রদ্ধেয় নেতারা আছে, তারা উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ আগামী ফোরামে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং যুগ যুগ ধরে এই অঞ্চল এই দেশের অর্থনৈতিক যোগানদার হিসেবে কাজ করেছে। কিন্তু চট্টগ্রামের সার্বিক উন্নয়ন এর ব্যাপারে আন্দোলন সংগ্রাম দাবি এখনো শেষ হয় নাই, স্বাধীনতা রাখতে পর্যন্ত পড়ে। এবং বিশেষ করে 80 দশকে এবং 90-এর দশকে চট্টগ্রামের দাবি দেওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম তীব্রভাবে হয়েছিল। আপনারা জানেন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি ছিল এসএম জামালউদ্দিন, আমাদের শ্রদ্ধাভাজন, উনি এখন নাই, এবং উনি চেয়ারম্যান। আমাদের ব্যারিস্টার মনোয়ার সাধারণ সম্পাদক ছিল। আবার ব্যারিস্টার মনোয়ার যখন দেশ থেকে লন্ডন চলে গেলেন, আমি একটা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এবং কামালউদ্দিন, তারপর এখানে আমাদের বোনারা সহ ছিল, নাইলা আপা সহ অনেকেই আমরা সেদিক থেকে ছিলাম। তোর থেকে আজকে থেকে প্রায় 30-35 বছর আগে থেকে চট্টগ্রাম উন্নয়নের আন্দোলন এবং বিশেষ করে 1992-93 সালে তখন কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আমাদের ছিল, আমরা চট্টগ্রাম বন্ধ করে দিয়েছিলাম চট্টগ্রাম আন্দোলনের জন্য। এবং অচল করে দেওয়ার পর আমাদেরকে অনেকদিন ধরে আমরা ঘরে কেউ ঘুমিতে পারিনি। আমি জামাল ভাই আমাদের বুক দিয়েছিল এবং পুলিশের জড়িয়ে হরতাল, আমাদের অনেক ছেলেদের অ্যারেস্ট, মানে একটা রাজনৈতিক সংগঠন এইভাবে আন্দোলন করে কোনো নেতৃত্ব আমরা করেছিলাম। আজকে এতদিন পরেও আমাদের এই বিষয়টা অনেকের মনে কষ্ট থাকবে যে দেশে উন্নয়ন, হাজার হাজার কোটি টাকার উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো আমরা দেখতেছি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার উন্নয়নের অগ্রযাত্রী হিসেবে কাজ করতেছে এবং সেটা সত্য। এখানে একটা প্রশ্ন হিসেবে দাঁড়ায়, উন্নয়ন যখন একটা দেশে বেশি হয় তখন সেখানে কিছু লোক দুর্নীতি করারও বেশি সুযোগ পেয়ে যায়। সুতরাং সে লোক সরকারও হোক বাইরে হোক, দুর্নীতিবাদ দ্বারা তাদের কোনো সরকারি দলের স্যাম্পল লাগে না। আমরা হয়তো যদি মনে করি যে সরকারি দলের লোকজন মানিয়ে দুর্নীতিবাদ, না, দুর্নীতিবাদদের আলাদা একটা সিন্ডিকেট। এরা সরকারি দল বিরোধী দল মিলে যে যেখানে থাকুক তাদের মধ্যে একটা লক্ষ্য থাকে যে ব্যবসা বাণিজ্য পার্সেন্টেজ নেওয়া, এগুলির ব্যাপারে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে। যে গভর্নমেন্টে আছে তাদের মধ্যে ভাগাভাগি করে নেই। তোমার গভর্নমেন্ট ক্ষমতা আছে,
তোমার নেতৃত্বে চলবে দুর্নীতি, আমার গভর্নমেন্ট ক্ষমতা আসলে আমার নেতৃত্বে চলবে তুমি সহবাদ পেয়ে। সুতরাং এই হলো ঘটনা। এখন এই যে আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া এগুলির ব্যাপারে যদি প্রেশার থাকে তাহলে অন্তত এই ধরনের দুর্নীতি বা দরিদ্রতা একটু কমবে, দেশের উন্নয়নটা সঠিকভাবে হবে এবং সরকারেরও তখন একটু টনক নড়বে যারা ওখানে চিহ্নিত হচ্ছে কিনা বা আরো কি কি অভাব অভিযোগ আছে এগুলিকে আমাদের নজর দিতে হবে।